সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমাদের জন্য কোয়ালিটি কস্টিং, টোটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সিস্টেম যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে একটা বেসিক ক্লাস এবং সাজেশন 1। আজকের বেসিক ক্লাস এবং সাজেশনটা দেখার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা MBA ফাইনাল আছো, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে কোয়ালিটি কস্টিং চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। আজকের সাজেশনটা সলভ করার আগে আমরা বেসিক ক্লাসটা একটু দেখব, তারপরে এ ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। খেয়াল করে আমরা প্রথমে বেসিক ক্লাসে যে জিনিসগুলো আলোচনা করব, যে গড় চার্ট বা এক্স বার চার্ট, মিন চার্ট। কোনো একটি পণ্যের পরিমাপযোগ্য বৈশিষ্ট্যসমূহকে লেখচিত্রে উপস্থাপনের মাধ্যমে পণ্যটির গুণগত মান নিয়ন্ত্রণের যে পদ্ধতি তাকে বলা হয় মূলত গড় চার্ট। গড় চার্টের সূত্রাবলীগুলো নিম্নে উল্লেখ করা হলো। প্রথমে আমরা দেখব যে স্যাম্পল মিন কিভাবে বের করা হয়। 1 নম্বরে এক্স বার ইকুয়াল সামেশন এক্স ডিভাইডেড বাই এন। পাশে আমরা হেয়ার দিয়ে লিখছি এক্স বারকে কিভাবে লেখা হয়। এক্স বার, এক্সের উপর একটা বার দিলে এটা এক্স বার বোঝায়। আর শুধু এক্স বলতে অবজারভেশন বা পর্যবেক্ষণকে বোঝায়। আর নিচে যে এন, সে এন মানে হলো টোটাল নাম্বার অফ অবজারভেশন ইন এ স্যাম্পল, অর্থাৎ একটি নমুনার পর্যবেক্ষণের সংখ্যাকে বোঝায় এন দ্বারা। সামেশন এক্স বলতে আমরা এক্সের সমষ্টিকে বুঝি। 2 নম্বর যে ফর্মুলা বা সূত্র সেটা হলো অ্যাভারেজ স্যাম্পল অফ মিন, যেটাকে সেন্ট্রাল লাইন বলা হয়। অ্যাভারেজ অফ স্যাম্পল মিন বের করতে হলে আমরা প্রথমে যে জিনিসটা খেয়াল করব সেটা হলো এক্সের উপর ডবল বার হবে। এক্সের উপর ডবল বারকে আমরা বুঝি অ্যাভারেজ অফ স্যাম্পল মিন ইকুয়াল সামেশন এক্স বার ডিভাইডেড বাই এম, অর্থাৎ সামেশন অফ স্যাম্পল ডিভাইডেড নাম্বার অফ স্যাম্পল। সামেশন অফ স্যাম্পলকে নাম্বার অফ স্যাম্পল দিয়ে ভাগ করলে আমরা অ্যাভারেজ অফ স্যাম্পল মিন পেয়ে যাব। আমরা পাশে হেয়ার দিয়ে সামেশন এক্স মানে এক্সের সমষ্টি, সামেশন অফ স্যাম্পল মিন বলতে নমুনা গড়ের সমষ্টিকে বোঝায় এবং এম বলতে টোটাল নাম্বার অফ স্যাম্পল বা নমুনার মোট সংখ্যাকে বোঝায়। আমরা পরবর্তী পেজে যাব, পেজ 2তে আসলাম। 3 নম্বর যে সূত্র সেটা হলো আপার কন্ট্রোল লিমিট, যেটাকে সংক্ষেপে ইউসিএল। ইউসিএল সমান হলো সেন্ট্রাল লাইন প্লাস জেড ইন্টু সিগমা ডিভাইডেড রুট ওভার এন। ইয়ার দিয়ে পাশে সেন্ট্রাল লাইন কেন্দ্রীয় যে রেখা সেটাকে প্রকাশ করা হয় এক্স ডবল বার হিসাবে। জেড বলতে স্ট্যান্ডার্ড নর্মাল ডেভিয়েশন অথবা আদর্শ স্বাভাবিক বিচ্যুতি, এবং সিগমা দ্বারা সিগমা সমান হবে প্রসেস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা প্রক্রিয়া পরিমিত ব্যবধান। আমরা যদি 4 নম্বর সূত্রে দেখি, লোয়ার কন্ট্রোল লিমিট সংক্ষেপে এলসিএল বলা হয়। এলসিএল সমান হলো এক্স মানে সেন্ট্রাল লাইন, যেটা এক্স ডবল বার দ্বারা প্রকাশ করা হয়, সেন্ট্রাল লাইন মাইনাস জেড ইন্টু সিগমা ডিভাইডেড বাই রুট ওভার এন। দেখো ইউসিএল এবং এলসিএল এর সূত্রে শুধু পার্থক্য হলো ইউসিএল এর ক্ষেত্রে অর্থাৎ আপার কন্ট্রোল লিমিটের ক্ষেত্রে এখানে প্লাস চিহ্ন হবে, আর লোয়ার কন্ট্রোল লিমিটের ক্ষেত্রে মাঝখানে মাইনাস চিহ্ন হবে। আমরা যদি পরবর্তী অংশ দেখি, পিসার্ট হলো একটি প্রক্রিয়ায় ত্রুটিপূর্ণ এককের অনুপাত বা ভগ্নাংশ নির্ণয় করার জন্য যে চার্ট ব্যবহার করা হয় তাকে মূলত পি চার্ট বলে। এখানেও আমরা এগুলোকে সিরিয়াল করছি 1 নাম্বার দিয়ে। সেন্ট্রাল লাইন বা কেন্দ্রীয় রেখা আমরা কিভাবে পাবো? পি বার বলতে আমরা অ্যাভারেজ পার্সেন্ট ডিফেক্টিভ অর্থাৎ ত্রুটির গড় অনুপাতকে পি বার সমান টোটাল নাম্বার অফ ডিফেক্টিভস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন। 2 নম্বর হলো আপার কন্ট্রোল লিমিট। আপার কন্ট্রোল লিমিটের সময় সবসময় প্লাস চিহ্ন হবে পি বার প্লাস জেড ইন্টু এসপি, আর লোয়ার কন্ট্রোল লিমিটের সময় লোয়ার কন্ট্রোল লিমিট বা এলসিএল সমান পি বার মাইনাস চিহ্ন হবে এখানে প্লাসের জায়গায়। আপার কন্ট্রোলে যেখানে প্লাস, লোয়ার কন্ট্রোলে সেখানে মাইনাস হবে জেড ইন্টু এসপি। পাশে হেয়ার দিয়ে পি বলতে আমরা বুঝি পার্সেন্ট ডিফেক্টিভ ইন এ স্যাম্পল, অর্থাৎ একটি নমুনার ত্রুটির অনুপাত। পি বার বলতে অ্যাভারেজ পার্সেন্ট ডিফেক্টিভস ত্রুটির গড় অনুপাত।
জেড বলতে দ্য নাম্বার অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পরিমিত ব্যবধানের সংখ্যা। এসপি মানে হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পরিমিত ব্যবধান। এন বলতে স্যাম্পল সাইজ বা নমুনার আকারকে বোঝায়। আমরা পেজ 3-তে আসবো। পেজ 3-তে সিসার্ট কি? একটি পণ্য বা সেবার ত্রুটি সংখ্যা পর্যবেক্ষণ করা এবং নিয়ন্ত্রণের জন্য যে সার্ট ব্যবহার করা হয় তাকে মূলত সিসার্ট বলে। সিসার্ট নির্ণয়ের কিছু সূত্র আছে। 1 নাম্বার হলো mean number of defectives per unit or central line. Central line C bar, সেটা সূত্র হলো নাম্বার অফ ডিফেক্টস ডিভাইডেড নাম্বার অফ স্যাম্পলস, অর্থাৎ ত্রুটির সংখ্যাকে নমুনার সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা C বার পাবো। 2 নাম্বার হলো আপার কন্ট্রোল লিমিট। আপার কন্ট্রোল লিমিটকে সংক্ষেপে UCL বলা হয়। তো এখানে হবে C বার প্লাস Z ইন্টু রুট ওভার C বার। আর 3 নাম্বার লোয়ার কন্ট্রোল লিমিট LCL, সেটা শুধু পার্থক্য হলো যেখানে আপার কন্ট্রোল লিমিটে সিসার্টের ক্ষেত্রে সি বারের পরে প্লাস হয়েছে, এখানে মাইনাস হবে বাকি সবেকেই। তো লোয়ার কন্ট্রোল লিমিট সি বার মাইনাস জেড ইন্টু রুট ওভার সি বার। আমরা যদি দেখি আর সার্ট বা রেঞ্জ সার্ট যেটাকে বলে, বাংলায় তাকে পরিসর সার্ট বলে। পরিসর হচ্ছে কোনো একটি নমুনার সর্বোচ্চ মূল্য এবং সর্বনিম্ন মূল্যের পার্থক্য। আবার একটু খেয়াল করো, আর সার্ট বা রেঞ্জ সার্ট বলতে কি বোঝায়? পরিসর হচ্ছে কোনো একটি নমুনার সর্বোচ্চ মূল্য এবং সর্বনিম্ন মূল্যের পার্থক্য। প্রত্যেকটি নমুনার পরিসর নির্ণয় করে লেখচিত্র উপস্থাপনের মাধ্যমে তারতম্য পরিমাপের পদ্ধতিকে পরিসর চার্ট বলে। রেঞ্জ চার্টের সূত্রাবলী নিচে দেওয়া হলো, বা পরিসর চার্টের সূত্র নিচে দিল। 1 নম্বরে রেঞ্জ চার্ট বা আর বার সমান সামেশন আর ডিভাইডেড বাই এম, অর্থাৎ সামেশন অফ রেঞ্জ পরিসরসমূহের সমষ্টিকে টোটাল নাম্বার অফ স্যাম্পল বা নমুনার মোট সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা রেঞ্জ চার্ট পেয়ে যাব। 2 নম্বর সূত্র হলো আর চার্টের ক্ষেত্রে ইউসিএল হলো D4 ইন্টু আর বার, আর এলসিএল এর সূত্র হলো এলসিএল সমান D3 ইন্টু আর বার। পাশে হেয়ার দিয়ে বলা আছে আর বার বলতে অ্যাভারেজ রেঞ্জ অফ দ্য স্যাম্পলস, অর্থাৎ নমুনার পরিসরের সমূহের গড়কে বোঝায়। এম বলতে টোটাল নাম্বার অফ স্যাম্পলস, নমুনার মোট সংখ্যা, এবং D4 এবং D3 ইকুয়াল ফ্যাক্টর ফর ডিটারমিনিং কন্ট্রোল লিমিট বা নিয়ন্ত্রণ সীমা নির্ধারণকারী উপাদানকে বোঝায়। এখানে বিশেষ দ্রষ্টব্য বা এনবি দিয়ে বলা আছে নিয়ন্ত্রণ সীমা নির্ধারণকারী উপাদান D3 এবং D4 এর যে মান সেটা টেবল থেকে সংগ্রহ করতে হবে। তো এই জিনিসগুলো সূত্রগুলোর প্রয়োগ যখন আমরা অঙ্ক করার সময় দেখব আরও ডিটেলস বুঝবো ইনশাআল্লাহ। তাহলে আমরা পরবর্তী পেজে এসে প্রশ্নটা নিয়ে আসলাম। প্রথমে আমরা প্রশ্নটা আগে একটু বুঝবো, তারপর এটা সমাধান দেখব। ক্লাসিফাই দ্য ফলোইং কোয়ালিটি কস্ট অ্যাজ প্রিভেনশন কস্ট, এ পার্সিয়াল কস্ট, ইন্টারনাল ফেইলিয়ার কস্ট অ্যান্ড এক্সটার্নাল ফেইলিয়ার কস্ট। অর্থাৎ নিম্নলিখিত যে খরচগুলো, মানের খরচগুলো দেওয়া আছে এগুলোকে প্রতিরোধ খরচ, মূল্যায়ন খরচ, অভ্যন্তরীণ ব্যর্থতা খরচ এবং বাহ্যিক ব্যর্থতা খরচ হিসাবে শ্রেণীবদ্ধ করতে হবে। তো প্রথমে আমরা যদি খেয়াল করি খরচগুলো কি কি, যেমন প্রোডাক্ট টেস্টিং 5,000 টাকা, এটা এই যে পরে 4টা বলা আছে, প্রিভেনশন কস্টে যাবে না এলসিএল কস্টে যাবে, ইন্টারনাল ফেইলিয়ার কস্টে যাবে নাকি এক্সটার্নাল ফেইলিয়ার কস্টে যাবে। তো প্রিভেনশন কস্ট বলতে আমরা বুঝি প্রতিরোধ খরচ, পার্সিয়াল কস্ট বলতে বুঝি মূল্যায়ন খরচ, ইন্টারনাল ফেইলিয়ার কস্ট বলতে বুঝি আমরা অভ্যন্তরীণ ব্যর্থতার খরচ, এবং এক্সটার্নাল ফেইলিয়ার বলতে আমরা বুঝি বাহ্যিক ব্যর্থতার খরচ। তো এইভাবে এই যে 4টা মানে ক্লাসিফাই করে দিছে, এগুলোর ভিত্তিতে কোন খরচটা কার মধ্যে যাবে সেটা এখানে করতে বলছে। যেমন প্রোডাক্ট টেস্টিং 5,000, কোয়ালিটি প্ল্যানিং 10,000, রিওয়ার্ক 5,000, ইন্সপেকশন 2,000, স্ক্রাফ আছে 5,000, ওয়ারেন্টি আছে 10,000, রিপেয়ার্স 5,000 টাকা, স্পলস টাকা হলো 10,000 এবং প্রিভেন্টিভ ইকুইপমেন্ট মেনটেন্যান্স 2,000। তো আমরা সেটার জন্য একটা চার্ট তৈরি করলাম, স্টেটমেন্ট ফর কোয়ালিটি কস্ট ক্লাসিফিকেশন, যেখানে কস্ট আইটেম বাম পাশে থাকবে। প্রশ্ন থেকে দেখে দেখে আমরা কস্ট আইটেমগুলো লিখে ফেলবো 1 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ এখানে একদম শুরু থেকে, যেমন প্রোডাক্ট টেস্টিং থেকে শুরু, প্রোডাক্ট টেস্টিং থেকে একদম লাস্ট পর্যন্ত প্রিভেন্টিভ ইকুইপমেন্ট মেনটেন্যান্স পর্যন্ত প্রশ্ন থেকে দেখে লিখব। লিখে তারা যে বলে দিছে যে 4টা ক্লাসিফিকেশন করতে, তার মধ্যে প্রথমে বলা আছে প্রিভেনশন কস্ট। প্রিভেনশন কস্ট মানে প্রতিরোধ খরচ। 2 নাম্বার হলো পার্সিয়াল কস্ট। পার্সিয়াল কস্টের অর্থ হলো মূল্যায়ন খরচ। ইন্টারনাল ফেইলিয়ার কস্ট সেটা হলো অভ্যন্তরীণ ব্যর্থতার খরচ, এবং এক্সটার্নাল ফেইলিয়ার কস্ট সেটা হলো বাহ্যিক ব্যর্থতার খরচ। এগুলো আমরা প্রশ্ন থেকে দেখে দেখে লিখে ফেলবো, জাস্ট গড়টা তুমি করবা।
এখন আসো যে প্রোডাক্ট টেস্টিং যেটা 5,000 টাকা, এই চারটার মধ্যে কোনটাতে ঢুকবে? প্রোডাক্ট টেস্টিংটা অবশ্যই এটা অ্যাপার্সিয়াল কস্টে ঢুকবে। অ্যাপার্সিয়াল কস্ট মানে মূল্যায়ন খরচ। তো আমরা টেস্টিং করি কি জন্য? মূল্যায়নের জন্য, সেজন্য এটাকে মূল্যায়ন খরচের আওতায় আনতে হবে, অর্থাৎ অ্যাপার্সিয়াল কস্টে। 2 নাম্বার কোয়ালিটি প্ল্যানিং। আমরা কোয়ালিটি প্ল্যানিং যে খরচটা সেটা অবশ্যই প্রিভেনশন কস্টে অন্তর্ভুক্ত করব। প্রিভেনশন কস্ট মানে হলো প্রতিরোধ খরচ। তো আমরা যদি কোয়ালিটিটা প্ল্যানিং করি তাহলে আমাকে প্রতিরোধ খরচটা কমে যাবে, সেজন্য এটা প্রতিরোধ খরচের আওতায় যাবে। রিওয়ার্ক আছে 5,000 টাকা। এই রিওয়ার্কটা ইন্টারনাল ফেইলার কস্ট হিসাবে দেখাতে হবে, কারণ পুনরায় কাজ করতে হয়। কোনো কাজ যদি অভ্যন্তরীণ ব্যর্থ হয় তাহলে সেটা আবার রিওয়ার্ক করতে হয়, পুনরায় কাজটা করতে হয়, সেজন্য এটা ইন্টারনাল ফেইলার কস্টে যাবে। ইন্সপেকশন পর্যবেক্ষণ অবশ্যই অ্যাপার্সিয়াল কস্ট, কারণ মূল্যায়ন খরচের মধ্যে বসবে এটা। ইন্সপেকশন মানে পর্যবেক্ষণ, সেটা কোথায় বসবে? মূল্যায়ন খরচ বলতে অ্যাপার্সিয়াল কস্টে বসবে। স্ক্র্যাপ বা ভগ্নাবশেষ হয় কেন? ইন্টারনাল ফেইলার জন্য, সেজন্য এটি ইন্টারনাল ফেইলারে বসবে। ওয়ারেন্টি হয় এক্সটার্নাল ফেইলারের অন্তর্ভুক্ত। রিপেয়ার বা মেরামত, এটাও অবশ্যই এক্সটার্নাল ফেইলার, সেজন্য। স্পেলস ইন্টারনাল ফেইলারের জন্য, স্পেলস এবং স্ক্র্যাপ কিন্তু প্রায় একই, সেজন্য এটাও ইন্টারনাল ফেইলারের মধ্যে হবে। তারপর আছে প্রিভেন্টিভ ইকুইপমেন্ট মেনটেন্যান্স কস্ট। তোমার ইকুইপমেন্ট মেনটেন্যান্স কস্ট বলতে আমরা বুঝি প্রতিরোধমূলক সরঞ্জাম রক্ষণাবেক্ষণ। তাহলে প্রিভেন্টিভ ইকুইপমেন্ট অবশ্যই প্রিভেনশন কস্টের আওতায় বসবে। এখন আমরা যদি সবগুলো যোগ করি, যেমন প্রিভেনশন কস্টে বসছে 2টা 10,000, 2,000, 12,000। অ্যাপার্সিয়াল কস্টে বসছে 2টা 5,000, 2,000, 7,000 এবং ইন্টারনাল ফেইলার কস্টে বসছে কি 5,000, 5,000, 10,000, মোট 20,000 এবং এক্সটার্নাল ফেইলারে বসছে 2টা 10,000, 5,000, 15,000 টাকা। এসবগুলো যোগ করলে টোটাল কোয়ালিটি কস্ট আমরা পেয়ে যাব। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের বেসিক ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখবা এবং সাজেশন, আজকে যে সাজেশনটা সেটা একটা বেসিক লেভেলের। তো আজকের ক্লাসটা এখানে শেষ করব। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবা। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। স্ক্রিনে আমরা সাজেশন 2 এর যে প্রশ্ন, সেই প্রশ্নটা নিয়ে আসলাম। সাতক্ষীরা ফান্তা লিমিটেড হ্যাজ ফলিং কোয়ালিটি কস্ট। ইউ আর রিকোয়ার্ড টু ক্লাসিফাই দ্য কস্ট অ্যাজ প্রিভেনশন কস্ট। অর্থাৎ সাতক্ষীরা ফান্তা লিমিটেডের নিম্নোক্ত মানের খরচ রয়েছে। তো এখান থেকে, এই খরচগুলো থেকে ইউ আর রিকোয়ার্ড টু ক্লাসিফাই দ্য কস্ট অ্যাজ প্রিভেনশন কস্ট, অ্যাপার্সিয়াল কস্ট, ইন্টারনাল ফেইলার কস্ট অ্যান্ড এক্সটার্নাল ফেইলার কস্ট, অ্যান্ড অলসো ক্যালকুলেট দ্য টোটাল কস্ট অফ কোয়ালিটি আইটেমস। অর্থাৎ তোমাকে এই যে খরচগুলো, নিম্নোক্ত মানের খরচগুলো দেওয়া আছে, এগুলোকে প্রতিরোধ খরচ, মূল্যায়ন খরচ, অভ্যন্তরীণ ব্যর্থতার খরচ এবং বাহ্যিক ব্যর্থতার খরচ হিসাবে খরচগুলোকে শ্রেণীবদ্ধ করতে হবে এবং মানসম্পন্ন আইটেমের মোট খরচও এখানে গণনা করতে হবে। অর্থাৎ নিচে যে খরচগুলো দেওয়া আছে, যেমন ইন্সপেকশন, রিওয়ার্ক, প্রসেস ইঞ্জিনিয়ারিং, কাস্টমার সাপোর্ট, ওয়ারেন্টি রিপেয়ার, ডিজাইন ইঞ্জিনিয়ারিং, চেকিং, এই যে খরচগুলো, এগুলো যে 4টা খরচের তালিকা দেওয়া আছে, এগুলোর ভিতরে কোন খরচটা কোনটা? যেমন ইন্সপেকশন কার ভিতরে যাবে? আমাদের প্রিভেনশনে যাবে, পার্সিয়ালে যাবে, নাকি ইন্টারনাল ফেইলারে যাবে, নাকি এক্সটার্নাল ফেইলার কস্টে যাবে? ঠিক একইভাবে রিওয়ার্ক ওই 4টার মধ্যে কোনটাতে অন্তর্ভুক্ত হবে? প্রসেস ইঞ্জিনিয়ারিং, কাস্টমার সাপোর্ট, এগুলো কোন খরচের অন্তর্ভুক্ত হবে সেটা দেখাতে হবে। এরপরে নিচে কি বলছে দেখো, ইফ সেলস রেভিনিউ ইজ টাকা 8 লাখ, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ টোটাল কোয়ালিটি কস্ট অন সেলস? অর্থাৎ 8 লাখ টাকা বিক্রয়ের মোট গুণমান খরচের শতাংশ কত হবে? মানে 8 লাখ টাকা বিক্রি করলে এদের পার্সেন্টেজ অফ কোয়ালিটি কস্ট কত হবে? তো এখানে একটা জিনিস খেয়াল করো, নিচে কস্ট আইটেমগুলো দেওয়া আছে, নামগুলো এবং তাদের রেট এবং আওয়ার দেওয়া আছে। যেমন ইন্সপেকশনের রেট হলো প্রতি ঘন্টায় 10 টাকা, টোটাল এই হিসাবে 1000 ঘন্টা। রিওয়ার্কের ক্ষেত্রে প্রতি ঘন্টায় 100 টাকা করে এবং টোটাল ঘন্টা 50 টাকা। এভাবে প্রত্যেকের রেট এবং টোটাল আওয়ারগুলো দেওয়া আছে। তো আমরা এখান থেকে প্রথমে টোটাল কস্ট বের করব, তারপর পার্সেন্টেজ অফ কোয়ালিটি কস্টটা বের করব। আমরা পরবর্তী পেজে আসলাম। স্টেটমেন্ট ফর কোয়ালিটি কস্ট রিপোর্টস নামে একটা রিপোর্ট তৈরি করলাম। এখানে বাম পাশে কস্ট আইটেমগুলোর জন্য আমরা জায়গা রাখছি, ডান পাশে 4টা খরচের 4টা কলাম হবে। প্রিভেনশন কস্টের একটা টাকার কলাম, পার্সিয়াল কস্টের একটা টাকার কলাম, ইন্টারনাল ফেইলার কস্টের এবং এক্সটার্নাল ফেইলার কস্টের। সেই হিসাবে আমরা যদি প্রশ্নে প্রথমে দেখি, দেখো
এক নম্বরে বলা আছে ইন্সপেকশন। ইন্সপেকশনের রেট কত? 10 টাকা, এবং প্রতি ঘন্টায় যদি 10 টাকা হয় তাহলে 1000 ঘন্টায় কত হবে? 10 গুণ 1000 10,000 টাকা। সেই হিসাবে আমরা পাশে কস্ট আইটেমের পাশে তার টোটাল আওয়ারকে প্রতি ঘন্টা রেট দিয়ে গুণ দিছি 10,000 টাকা। এখন এই 10,000 টাকা ইন্সপেকশনের কোন খরচের আওতায় হবে? আমাদের তো এখানে 4টা ক্লাসিফিকেশান দেওয়া আছে। প্রিভেনশন কস্ট অর্থাৎ প্রতিরোধ খরচ, অ্যাপার্সিয়াল কস্ট অর্থ হলো মূল্যায়ন খরচ, ইন্টারনাল ফেইলার কস্ট অভ্যন্তরীণ ব্যর্থতার খরচ, এক্সটার্নাল ফেইলার কস্ট বাহ্যিক ব্যর্থতার খরচ। তাইলে ইন্সপেকশনটা মূলত অ্যাপার্সিয়াল কস্টে বসে, কারণ মূল্যায়ন খরচের আওতায় কিন্তু পর্যবেক্ষণ হয়। 2 নম্বর ছিল রিওয়ার্ক। রিওয়ার্কের ক্ষেত্রে আমরা যদি প্রশ্নে দেখি, রিওয়ার্কের ক্ষেত্রে আমাদের 1 ঘন্টার দাম হলো 100 টাকা এবং এইভাবে 50 ঘন্টা রিওয়ার্ক হয়েছে, তাহলে 100 টাকা 50 দিয়ে গুণ করলে 5000 হবে। এখন এই 5000 টাকা রিওয়ার্ক এটা অবশ্যই ইন্টারনাল ফেইলারের কস্টের আওতায় বসবে, কারণ রিওয়ার্ক হয় যখন অভ্যন্তরীণ ব্যর্থতার খরচের আওতায় বসে। তাহলে এগুলো তোমরা যখন একটা অঙ্কের মধ্যে শিখে ফেলবা যে ইন্সপেকশন, যতগুলো অঙ্ক থাকবে সবগুলো অঙ্কের মধ্যে দেখবা যে ইন্সপেকশন সবসময় অ্যাপার্সিয়াল কস্টের আওতায়, তারপরে রিওয়ার্ক সবসময় ইন্টারনাল ফেইলার কস্টের আওতায়। এখন তুমি দেখো প্রসেস ইঞ্জিনিয়ারিং। প্রসেস ইঞ্জিনিয়ারিং প্রতি আমাদের যদি খেয়াল করি, প্রসেস ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে প্রতি ঘন্টা 5 টাকা এবং 500 ঘন্টা, তাহলে 1 ঘন্টা 5 টাকা হলে 500 ঘন্টার দাম কত হবে? 2500 টাকা হবে। এখন কথা হলো এই প্রসেস ইঞ্জিনিয়ারিং কোথায় বসবে? অবশ্যই প্রিভেনশন কস্ট। প্রিভেনশন কস্ট বলতে প্রতিরোধ খরচের আওতায় বসবে। প্রসেস ইঞ্জিনিয়ারিং এই অঙ্কে যখন প্রিভেনশন কস্টের আওতায় বসবে, তুমি যত অঙ্ক করবা প্রসেস ইঞ্জিনিয়ারিং সবসময় প্রিভেনশন কস্টের আওতায় বসবে। ঠিক একইভাবে 4 নাম্বার কাস্টমার সাপোর্ট, প্রতি ঘন্টায় 50 টাকা করে 100 ঘন্টা দেওয়া আছে, তো গুণ করলে কাস্টমার সাপোর্টের 100 গুণ 50-এ 5000 হবে। কাস্টমার সাপোর্ট অবশ্যই এক্সটার্নাল ফেইলার কস্টের আওতায়। এখন এই অঙ্কে তুমি কাস্টমার সাপোর্ট দেখে ফেললা যে কোথায় বসে এক্সটার্নাল ফেইলার কস্ট, তাহলে যতগুলো অঙ্ক তুমি দেখবা সবগুলোই কাস্টমার সাপোর্ট দেখলেই অবশ্যই এক্সটার্নাল ফেইলার কস্টের আওতায়। ওয়ারেন্টি রিপেয়ার। ওয়ারেন্টি রিপেয়ারের আমরা যদি রেট দেখি যে প্রতি ঘন্টায় 100 টাকা এবং এইভাবেও 25 ঘন্টা ওয়ারেন্টি রিপেয়ার বাবদ খরচ হয়েছে, তাহলে আমাদের ওয়ারেন্টি রিপেয়ার 25 গুণ 100 টাকা 2500, এটাও এক্সটার্নাল ফেইলারের কস্টের আওতায় বসবে। ডিজাইন ইঞ্জিনিয়ারিং এভাবে প্রতি ঘন্টায় 60 টাকা, 100 ঘন্টা হলে 6000 টাকা হবে, এটা হবে প্রিভেনশন কস্ট বা প্রতিরোধ খরচের আওতায়। ডিজাইন ইঞ্জিনিয়ারিং এই অঙ্কে যেহেতু প্রিভেনশন কস্টের আওতায়, সব অঙ্কে একই। চেকিং প্রতি ঘন্টায় 15 টাকা, এই হিসাবে 100 হলে 1500, চেকিংয়ের 1500 টাকা অ্যাপার্সিয়াল কস্ট বা মূল্যায়ন খরচের আওতায় বসবে। তো তুমি এই যে অঙ্কের মধ্যে দেখলা, এগুলো কিন্তু আবার তুমি যদি চিন্তা করো ইন্সপেকশন পর্যবেক্ষণ হয় কেন? কারণ এটার জন্য মূল্যায়ন খরচ বাড়ে, রিওয়ার্কের জন্য আমাদের ইন্টারনাল ফেইলার কস্ট বাড়ে, প্রসেস ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমাদের প্রিভেনশন কস্ট মানে প্রতিরোধ খরচ বাড়ে, কাস্টমার সাপোর্টের জন্য আমাদের এক্সটার্নাল ফেইলার কস্ট বাড়ে এবং ওয়ারেন্টি রিপেয়ারের জন্য এক্সটার্নাল ফেইলার কস্ট বাড়ে, ডিজাইন ইঞ্জিনিয়ারের জন্য আমাদের প্রিভেনশন কস্ট বাড়ে এবং চেকিংয়ের জন্য অ্যাপার্সিয়াল কস্ট মানে মূল্যায়ন খরচ বাড়ে। এবার প্রত্যেকটা কস্টগুলোকে আমরা যদি যোগ করি, যেমন প্রিভেনশন কস্ট 2500 প্লাস 6000 তাহলে হবে 8500, অ্যাপার্সিয়াল কস্ট মানে মূল্যায়ন খরচ 10,000 এবং 1500 11,500, ইন্টারনাল ফেইলার কস্ট অর্থাৎ অভ্যন্তরীণ ব্যর্থতার খরচ 5000 এবং এক্সটার্নাল ফেইলার কস্ট 5000 আর 2500 7,500। এখন আমরা সবগুলোকে যদি টোটাল করি, টোটাল কোয়ালিটি কস্ট কত হবে? এই সবগুলো যোগ করলে 8000 প্লাস 11,500 প্লাস 5000 প্লাস 7,500, সেই হিসাবে টোটাল কোয়ালিটি কস্ট হবে 32,500। এই 32,500 টোটাল কোয়ালিটি কস্ট, এটাকে যদি আমরা শতকরায় আনতে চাই, আমাদের যে প্রশ্ন ছিল দেখো লাস্টে কি বলা আছে, ইফ সেলস রেভিনিউ ইজ টাকা 8 লাখ, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ টোটাল কোয়ালিটি কস্ট অফ সেলস? অর্থাৎ 8 লক্ষ টাকা বিক্রয়ের মোট গুণমান খরচের শতাংশ কত হবে, মানে শতকরা কত হবে? তাইলে আমরা বিক্রয়ের উপর কোয়ালিটি কস্টের পার্সেন্টেজ বের করব। তো অন সেলস, অনের আগের অংশ উপরে, তার মানে টোটাল কোয়ালিটি কস্ট হবে উপরে, তো টোটাল কোয়ালিটি কস্ট কত? 32,500, আর অনের পরের অংশ নিচে সেলসের উপরে, সেজন্য সেলসের টাকাটা 8 লাখ। এটা এই 8 লাখ প্রশ্নে দেয়া আছে, আমি আবার দেখাচ্ছি কি বলছে দেখো, ইফ সেলস রেভিনিউ ইজ টাকা 8 লাখ, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ টোটাল কোয়ালিটি কস্ট অন সেলস? যদি 8 লাখ টাকা বিক্রয় হয় সেক্ষেত্রে কোয়ালিটি কস্টের শতকরা হার কত হবে? তো সেজন্য এটার পার্সেন্টেজ অফ টোটাল কোয়ালিটি কস্ট অন সেলস
অনের সূত্রটা আমি কীভাবে তৈরি করছি খেয়াল করো। সূত্রের অন যে আছে এই অনের আগের অংশ উপরে, অনের আগের অংশ হলো টোটাল কোয়ালিটি কস্ট, আর টোটাল কোয়ালিটি কস্ট কত 32,500 উপরে, অনের পরের অংশ নিচে সেলস, অন সেলস আছে, সেলস নিচে হবে তার মানে 8 লাখ নিচে। এই পার্সেন্টের জন্য পার্সেন্ট বের করতে বলছে ইন্টু 100 করবো। 32,500কে 8 লাখ দিয়ে ভাগ করে যেটা আসবে সেটাকে 100 দিয়ে গুণ করলেই তুমি 4.0625% পেয়ে যাবা। এটাই হবে পার্সেন্টেজ অফ টোটাল কোয়ালিটি কস্ট অন সেলস, অর্থাৎ বিক্রয়ের উপর মোট কোয়ালিটি কস্টের শতকরা হার। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবো, অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। খেয়াল করে স্ক্রিনে আমরা সাজেশন 3 যে প্রশ্ন, সেই প্রশ্নটা নিয়ে আসলাম। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন রিপোর্ট প্রিপেয়ার দ্য কোয়ালিটি কস্ট অফ ওয়ালটন লিমিটেড, অর্থাৎ নিম্নোক্ত তথ্য প্রতিবেদন থেকে ওয়ালটন লিমিটেডের টোটাল কোয়ালিটি কস্টের পরিমাণ কত সেটা দেখাইতে হবে। তো এখানে কিছু কস্ট দেওয়া আছে, দেখো টেস্টিং 20,000, কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং টাকা 30,000, রিওয়ার্ক টাকা 3 পার ইউনিট। প্রতি ইউনিটে যদি 3 টাকা রিওয়ার্কের ব্যয় হয়, এখানে টোটাল প্রোডাকশন অ্যান্ড সেলস যেটা সেটার সাথে গুণ হবে। টোটাল প্রোডাকশন এবং সেলস ইউনিট হলো 50,000, তো এক ইউনিটে 3 টাকা হলে 50,000 ইউনিটে যত হয় গুণ দিয়ে রিওয়ার্কের খরচ বের করতে হবে। কোয়ালিটি অডিট 15,000, ইন্সপেকশন টাকা 7,000, চেকিং হলো টাকা 0.5 পার ইউনিট। তো এটাও যেগুলো পার ইউনিটে আছে সবসময় এগুলো প্রোডাকশন ইউনিটের ভিত্তিতে গুণ করে বের করতে হবে। কোয়ালিটি প্ল্যানিং টাকা 40,000, রিপেয়ার্স টাকা 10,000, ওয়ারেন্টি কস্ট হলো টাকা 35,000। এই খরচগুলোকে আমরা যে আগের অঙ্কগুলোতে করছি যে প্রিভেনশন কস্ট অর্থাৎ প্রতিরোধ খরচ, তারপর এপার্সিয়াল কস্ট মূল্যায়ন খরচ, ইন্টারনাল ফেইলার কস্ট বা এক্সটার্নাল ফেইলার কস্ট, এই খরচের কোনটা কোন খরচের আওতায় অন্তর্ভুক্ত হবে সেটা আমরা দেখাবো। তো এটাকে আমরা স্টেটমেন্ট আকারে করব। আমরা পরবর্তী পেজে গেলাম, খেয়াল করো। প্রথমে কোম্পানির নাম ওয়ালটন লিমিটেড, টোটাল কোয়ালিটি কস্ট বের করব, অ্যাকাউন্টস টাইটেল 2টা টাকার ঘর, এভাবে করা যায়। তো টোটাল কোয়ালিটি কস্ট বের করতে হলে আমরা কি শিখছি, 4টা খরচের নাম জানি। একটা হলো প্রিভেনশন কস্ট, সেখান থেকে টোটাল প্রিভেনশন কস্ট বের করব। তারপরে হলো পার্সিয়াল কস্ট, সেখান থেকে টোটাল পার্সিয়াল কস্ট, টোটাল ইন্টারনাল ফেইলার কস্ট এবং টোটাল এক্সটার্নাল ফেইলার কস্ট। জাস্ট আগের অঙ্কটাকে আমরা স্টেটমেন্ট আকারে করতেছি, অর্থাৎ উপরে নিচে করে করতেছি। আগে পাশাপাশি করতাম, এখন উপরে নিচে করব। টোটাল প্রিভেনশন কস্টের মধ্যে কি কি আসে? প্রিভেনশন কস্টে আমরা সবাই জানি কোয়ালিটি রিলেটেড যে খরচগুলো থাকে, কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং, কোয়ালিটি অডিট, কোয়ালিটি প্ল্যানিং, এই 3টা প্রিভেনশন কস্টের আওতায় অর্থাৎ প্রতিরোধ খরচের আওতায়। তো এই 3টা আমরা প্রশ্ন থেকে দেখে দেখে যদি বসাই যে কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং 30,000, কোয়ালিটি অডিট 15,000 এবং কোয়ালিটি প্ল্যানিং 40,000, 3টা যোগ করলে 85,000 হবে টোটাল প্রিভেনশন কস্ট। এরপরে আমরা টোটাল অ্যাপার্সিয়াল কস্ট, অ্যাপার্সিয়াল কস্টের মধ্যে টেস্টিং, চেকিং এবং ইন্সপেকশন। আমরা যদি প্রশ্নে দেখি টেস্টিং আছে কত, চেকিং আছে কত এবং ইন্সপেকশন কত আছে। টেস্টিং 20,000, চেকিং আছে আমাদের প্রশ্নে যদি দেখি চেকিং আছে 0.50 পার ইউনিট। তো এটা এই যে প্রোডাকশন ইউনিট 50,000 দিয়ে গুণ দিব, ঠিক আছে। এই হিসাবে আমরা 0.50 দিয়ে 50,000কে গুণ দিলে 25,000, আর ইন্সপেকশন 7,000। এগুলো সব প্রশ্নের ভিতরে আছে, জাস্ট প্রশ্ন থেকে খুঁজে বসানো। ইন্সপেকশন আছে কত, আমরা যদি খেয়াল করি ইন্সপেকশন, কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং, কোয়ালিটি অডিট, এই যে ইন্সপেকশন হলো 7,000। তো আমরা প্রশ্ন থেকে এই জিনিসগুলো জাস্ট এসে এনে বসানো, কিন্তু জাস্ট খেয়াল রাখতে হবে যে প্রিভেনশন কস্টে কোনগুলো বসে, অ্যাপার্সিয়াল কস্টে কোনগুলো বসে, তারপরে ইন্টারনাল ফেইলারে এবং এক্সটার্নাল ফেইলারে কোনগুলো বসে, সেই হিসাবে আমরা বসিয়ে যোগ করব। টোটাল 52,000 টাকা পাবো, এটা টোটাল অ্যাপার্সিয়াল কস্ট। এবং ইন্টারনাল ফেইলার কস্ট যদি আমরা দেখি রিওয়ার্কের ক্ষেত্রে বলছে টাকা 3 পার ইউনিট, তাহলে আমাদের প্রোডাকশন কত 50,000, এক ইউনিটে 3 টাকা হলে 50,000-এ 1.5 লাখ টাকা, এটা একটাই আছে বাইরে চলে যাবে। এবং এক্সটার্নাল ফেইলার কস্টে বসে রিপেয়ার্স এবং ওয়ারেন্টি। এক্সটার্নাল ফেইলার কস্ট বলতে আমরা বুঝি বাহ্যিক ব্যর্থতার খরচ। তো 10,000 এবং 35,000 যোগ করলে 45,000। একবার সবগুলো যদি আমরা যোগ করি আমাদের টোটাল কোয়ালিটি কস্ট হবে 3,32,000 টাকা। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবা। খেয়াল করে স্ক্রিনে আমরা সাজেশন 4 এর যে প্রশ্ন সেই প্রশ্নটা নিয়ে আসলাম। আলামিন কর্পোরেশন রিপোর্টেড টোটাল অপারেটিং কস্ট আর টাকা 3 crore
and also reported the falling quality cost in 2022. অর্থাৎ আলামিন কর্পোরেশন মোট পরিচালন খরচ হয়েছে, আলামিন কর্পোরেশনের মোট পরিচালন খরচ হয়েছে 3 কোটি টাকা এবং 2022 সালের নিম্নোক্ত মানের খরচ রিপোর্ট করেছে, অর্থাৎ নিম্নোক্ত কিছু কোয়ালিটি কস্ট তারা দিছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 10টা কোয়ালিটি কস্ট দেওয়া আছে, যার মধ্যে 1 নাম্বার হলো ট্রেনিং এমপ্লয়ি, 2 ইন্সপেক্টিং প্রসেস, 3 নাম্বার সিলেক্টিং ইকুইপমেন্ট, 4 প্রপার্টি ড্যামেজ ক্লেম, 5 নাম্বার ডিজাইনিং প্রোডাক্টস, 6 নাম্বার ডেভেলপিং মেজার্স, 7 নাম্বার হলো অপারেটিং পলিউশন ইকুইপমেন্ট, 8 মেনটেনিং পলিউশন ইকুইপমেন্ট, 9 ক্লিনিং আপ টেক এবং 10 নাম্বার হলো রিস্টোরিং ল্যান্ড। এগুলো প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি কস্ট করতে বলছে কি দেখো, মেক এ কোয়ালিটি কস্ট রিপোর্ট শোয়িং পার্সেন্টেজ অফ ইচ ক্যাটাগরি কোয়ালিটি কস্ট অন অপারেটিং কস্ট। অর্থাৎ অপারেটিং খরচের উপর আমাদের যে উপরে 3 কোটি টাকা অপারেটিং কস্ট আছে, এই অপারেটিং খরচের উপর প্রতিটি বিভাগের গুণগত বা গুণমান খরচের শতাংশ দেখিয়ে একটি গুণমান খরচ প্রতিবেদন তৈরি করতে হবে। এখানে আমরা ইতিমধ্যে 3টা যে অঙ্ক করছি সেখানে দেখতে পাচ্ছি যে আমরা যে কোয়ালিটি কস্টগুলো দেওয়া থাকে সেটাকে 4টা ক্যাটাগরিতে ভাগ করি। 1 নাম্বারটা হলো প্রিভেনশন কস্ট বা প্রতিরোধ খরচ, অ্যাপার্শিয়াল কস্ট বা মূল্যায়ন খরচ, ইন্টারনাল ফেইলার কস্ট যেটাকে অভ্যন্তরীণ ব্যর্থতার খরচ বলে, এবং এক্সটার্নাল ফেইলার কস্ট বাহ্যিক ব্যর্থতার খরচ। এই যে 4টা ক্যাটাগরির মধ্যে এই 10টা খরচ বা এই 10টা কোয়ালিটি কস্টকে ভাগ করে দিতে হবে। ভাগ করে দেওয়ার পরে প্রত্যেকটার আলাদাভাবে আমরা পার্সেন্টেজ বের করব, কিসের ভিত্তিতে? এই অপারেশন কস্ট যেটা পরিচালন খরচ যেটা 3 কোটি টাকা আছে সেটার ভিত্তিতে আমরা ভাগ করে শতকরা হার বের করব। তো সেটা করার জন্য আমরা পরবর্তী পেজে আসলাম, উপরে কোম্পানির নাম লিখলাম আলামিন কর্পোরেশন, কোয়ালিটি কস্ট রিপোর্ট ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2022। পার্টিকুলার 3টা গড় হবে, যার মধ্যে প্রথমে 2টা টাকার গড় এবং পরেরটা হলো পার্সেন্টেজ অফ অপারেশন কস্ট। প্রথমে আমরা যে কাজটা করব, আমি আগেই বলছিলাম 4টা ক্যাটাগরিতে আমরা ভাগ করে নিব। প্রিভেনশন কস্ট তার আওতায় কী কী আসবে, পার্সিয়াল কস্ট তার আওতায় কী আসবে, ইন্টারনাল ফেইলার কস্ট এবং এক্সটার্নাল ফেইলার কস্ট। অর্থাৎ আমরা প্রশ্নের মধ্যে যেই 10টা কোয়ালিটি কস্ট দেখতেছি এই 10টাকে 4টা ক্যাটাগরিতে ভাগ করে দেব। যেমন আমরা যদি প্রথমে প্রিভেনশন কস্টের দিকে খেয়াল করি, অর্থাৎ প্রিভেনশন কস্টে এখান থেকে কোন কোন খরচগুলো আসবে। প্রিভেনশন কস্টে ট্রেনিং এমপ্লয়ি 1,80,000 টাকা এবং 3 নম্বরে যেটা সিলেক্টিং ইকুইপমেন্ট 1,20,000, তারপরে 1st নাম্বারের ডিজাইনিং প্রোডাক্টস, এই 3টা আসবে। তাহলে আমরা এই 3টাকে প্রথমে প্রিভেনশন কস্টের মধ্যে বসাই দিব। প্রিভেনশন কস্টে কোলন দিয়ে 1 নাম্বার ট্রেনিং এমপ্লয়ি 1,80,000, ডিজাইনিং প্রোডাক্টস 5,40,000, সিলেক্টিং ইকুইপমেন্ট 1,20,000, এই তিনোটাকে যোগ করলে 8,40,000। ঠিক আছে, এরপরে অ্যাপার্শিয়াল কস্টে আমরা যদি খেয়াল করি প্রশ্নের মধ্যে, অ্যাপার্শিয়াল কস্ট মানে মূল্যায়ন খরচ, এখানে ইন্সপেক্টিং প্রসেস 7,20,000 এবং ডেভেলপিং মেজার্স 2,40,000, এই 2টা আসবে। তাহলে এই 2টাকে আমরা ইন্সপেক্টিং প্রসেস 7,20,000 এবং ডেভেলপিং মেজার্স 2,40,000, মোট 9,60,000। এরপরে ইন্টারনাল ফেইলার কস্ট আমরা যদি প্রশ্ন দেখি, ইন্টারনাল ফেইলার কস্ট বা অভ্যন্তরীণ ব্যর্থতার খরচের আওতায় কোনটা কোনটা আসবে। 7 নম্বরের অপারেটিং পলিউশন ইকুইপমেন্ট এবং 8 নম্বরের যেটা মেনটেনিং পলিউশন ইকুইপমেন্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ 7 এবং 8 এটাই হবে ইন্টারনাল ফেইলার কস্টের আওতায়। তো আমরা ইন্টারনাল ফেইলার কস্টে এই অপারেটিং পলিউশন ইকুইপমেন্ট 12 লাখ এবং মেনটেনিং পলিউশন ইকুইপমেন্ট 6 লাখ, টোটাল 18 লাখ। এরপর এক্সটার্নাল ফেইলার কস্ট যেটাকে বাহ্যিক ব্যর্থতার খরচ বলি আমরা, তো এক্সটার্নাল ফেইলার কস্টের মধ্যে আসবে 4 নম্বরের প্রপার্টি ড্যামেজ ক্লেম 12 লাখ টাকা এবং 9 নম্বরে ক্লিনিং আপ টেক 27 লক্ষ টাকা আর 10 নম্বরের রিস্টোরিং ল্যান্ড 15 লক্ষ টাকা। এই খরচ তিনোটাকে আমরা এক্সটার্নাল ফেইলার কস্টের আওতায় নিয়ে আসবো। তো ক্লিনিং আপ টেক যেটা 27 লাখ, রিস্টোরিং ল্যান্ড 15 লাখ এবং প্রপার্টি ড্যামেজ ক্লেম 12 লাখ, তিনোটা যোগ করলে 54 লাখ। ঠিক আছে, এখন আমরা সবগুলো যদি যোগ করি টোটাল কোয়ালিটি কস্ট হবে 90 লাখ টাকা। তো প্রশ্নে আমাকে কি বের করতে বলছে, আমরা যদি প্রশ্নের একদম শেষে দেখি, মেক এ কোয়ালিটি কস্ট রিপোর্ট, একটা কোয়ালিটি কস্ট রিপোর্ট করতে বলছে যেটা আমরা অলরেডি করছি, শোয়িং পার্সেন্টেজ অফ ইচ ক্যাটাগরি এবং প্রতিটা ক্যাটাগরির শতকরা হার বের করতে হবে কোয়ালিটি কস্টের
অন অপারেটিং কস্ট, এই অপারেটিং কস্টের ভিত্তিতে, অর্থাৎ 3 কোটি টাকা যেটা অপারেটিং কস্ট দেখতেছি এটার ভিত্তিতে। তো এই 3 কোটি দিয়ে প্রত্যেকটা ক্যাটাগরিকে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা পার্সেন্টেজটা পাবো। আমি যদি প্রথমে খেয়াল করি যে প্রিভেনশন কস্টে টোটাল 8,40,000, এই 8,40,000কে আমি অপারেশন তাদের যে অপারেটিং কস্ট আছে 3 কোটি টাকা এটা দিয়ে ভাগ করব, অর্থাৎ 8,40,000 ভাগ 3 কোটি আমরা পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে গুণ করলে 2.80। আমি যদি একটু তোমাদেরকে ক্যালকুলেটর দেখাই, খেয়াল করো, আমি একটা ক্যালকুলেটর নিলাম, নিয়ে সেখানে যে কাজটা করব, আমার টার্গেট হলো 8,40,000 অর্থাৎ এই যে প্রিভেনশন কস্টের টোটাল 8,40,000 এটা শতকরা হার বের করব। 8,40,000 তার শতকরা হার বের করব কিভাবে? ওই যে আমাদের টোটাল কস্ট ছিল, আমরা যদি প্রশ্নে দেখি আমাদের অপারেটিং কস্ট ছিল কত? 3 কোটি টাকা। এই অপারেটিং কস্টের ভিত্তিতে কিন্তু বলছে দেখো অন অপারেটিং কস্ট, অনের আগের অংশ হবে উপরে, অর্থাৎ ক্যাটাগরি কোয়ালিটি কস্টটা উপরে থাকবে, অনের পরের অংশ নিচে, এই অপারেটিং কস্টটা নিচে, তার মানে 3 কোটি নিচে, উপরে ক্যাটাগরি কোয়ালিটি কস্ট। তাহলে ক্যাটাগরি কোয়ালিটি কস্টে আমি আবার ক্যালকুলেটরটা তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি। ক্যাটাগরি কোয়ালিটি কস্ট 8,40,000, ঠিক আছে? এই 8,40,000কে আমরা ভাগ করব 3 কোটি টাকা দিয়ে, ভাগ 3 কোটি, 3 কোটিতে 60টা শূন্য হয়, তো 3 কোটি দিয়ে ভাগ করলাম, ভাগ করে সেটাকে যখন 100 দিয়ে গুণ করব আমরা কিন্তু পার্সেন্টেজটা পেয়ে যাব 2.8%। এই যে দেখো 2.80%, 2.8 জগৎ আর 2.80% একই কথা। এভাবে প্রত্যেকটার, অর্থাৎ এই যে আমরা অ্যাপার্সেল কস্ট 9,60,000 এটাকেও 3 কোটি দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করবা, দেখবা 3.20% আসবে। ইন্টারনাল ভেলিউর কস্টের 18 লক্ষকেও তুমি 3 কোটি টাকা, যেটা আমাদের অপারেটিং কস্টের 3 কোটি টাকা, যেহেতু প্রশ্নেই বলছে যে অপারেটিং কস্টের ভিত্তিতে, সেজন্য অপারেটিং কস্টের 3 কোটিকে প্রত্যেকটার ক্যাটাগরির কোয়ালিটি কস্টের টাকাকে ভাগ করব। তো 18 লাখকে 3 কোটি দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 6%, তারপরে 54 লাখ 3 কোটি দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করো 18% পাবা। এই হিসাবে তুমি সবগুলো যদি যোগ করো 2.8, 3.2, 6 এবং 18, তাহলে কিন্তু 30% চলে আসবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের ক্লাসগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবা। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবা। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবার খেয়াল করে স্ক্রিনে আমরা সাজেশন 5-এর যে প্রশ্ন, সেই প্রশ্নটা নিয়ে আসলাম। এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি MBA ফাইনাল অ্যাকাউন্টিংয়ে 2014 সালে, 2019 সালে এবং DU বা ঢাকা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে কলেজগুলো, সেখানে MBA ফাইনাল অ্যাকাউন্টিংয়ে 2015 সালে আসা একটা প্রশ্ন, তার মানে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা যেহেতু বেশ কয়েকবার আসছে পরীক্ষায়, একটু মনোযোগ সহকারে সবাই খেয়াল করে। ডিউরিং 2020 and 2021, সাইফ কোম্পানি / নর্টন কোম্পানি reported sales of টাকা 1,80 lakh per year, অর্থাৎ 2020 এবং 2021 সালে সাইফ কোম্পানি বা নর্টন কোম্পানি 1,80,00,000 টাকা বিক্রির জন্য বা 1,80,00,000 লাখ বিক্রয়ের একটি রিপোর্ট করছে। এখানে দুইটা কোম্পানির কারণ হলো যে একাধিক বছরে যেহেতু অঙ্কটা আসছে, এক এক বছরে এক একটা নাম ধরে কিন্তু মানে কোম্পানির নাম হয়ে আসছে, কখনো সাইফ কোম্পানি, কখনো নর্টন কোম্পানি। তার মানে তারা 1,80,00,000 টাকার বিক্রয়ে তারা একটা রিপোর্ট করছে, যেখানে সাইফ লিস্টেড দ্য ফলোইং কোয়ালিটি কস্ট ফর দ্য 2 years, অর্থাৎ সাইফ 2 বছরের জন্য নিম্নোক্ত মানের খরচ তালিকাভুক্ত করেছেন। Assume that all changes in the quality cost are due to quality improvement program. অনুমান খরচে গুণমান ব্যয়ের সমস্ত পরিবর্তন গুণমান উন্নয়ন কর্মসূচির কারণে হয়েছে। তো এখানে আমরা অ্যাকাউন্টস টাইটেল দুইটা সাল দেখতেছি, খেয়াল করে, একটা 2020, একটা 2021। তো 2020 সালে এবং 2021 সালে কিছু কোয়ালিটি কস্ট দেওয়া আছে: ফিল্ড ট্রায়ালস, রিকলস, রিইনস্পেকশন, প্যাকেজিং ইন্সপেকশন, রিটেস্টিং, কোয়ালিটি ট্রেনিং, প্রসেস অ্যাকসেপ্টেন্স, লস্ট সেলস, প্রোডাকশন ইন্সপেকশন, কমপ্লেন অ্যাডজাস্টমেন্ট। এভাবে টোটাল করে দেওয়া আছে 2020 সালে 36 লাখ এবং 2021 সালে 30 লাখ। রিকোয়ার্ড বা করণীয়তে কি বলছে? এ নাম্বার বলছে প্রিপেয়ার এ কোয়ালিটি কস্ট রিপোর্ট ফর ইচ ইয়ার, অর্থাৎ
প্রত্যেক বছরের বা উভয় বছরের একটি কোয়ালিটি কস্ট রিপোর্ট তৈরি করতে বলছে। তো কোয়ালিটি কস্ট রিপোর্ট তৈরি করার জন্য আমাদের যে বেসিক ক্লাস আছে সেখানে আমরা দেখাইছি যে 4টা ক্যাটাগরিতে যতগুলো কোয়ালিটি কস্ট থাকবে সবগুলো ভাগ করে দিতে হয়। তো এখানে যেহেতু 2টা সাল আছে, আমরা 2টা সালেরই কোয়ালিটি কস্টটা তৈরি করব এবং সেটা শতকরা হারটাও দেখাবো। আমরা পরবর্তী পেজে আসলাম। পরবর্তী পেজে এসে প্রথমে 2020 সালের জন্য একটা কোয়ালিটি কস্ট রিপোর্ট, সাইফ কোম্পানির নাম লিখব, কোয়ালিটি কস্ট রিপোর্ট ফর দ্য ইয়ার এন্ডেড December 31st, 2020। তো 2020 সালের জন্য 31শে ডিসেম্বরে আমরা একটা কোয়ালিটি কস্ট রিপোর্ট তৈরি করলাম। অ্যাকাউন্টস টাইটেল কোয়ালিটি কস্ট, 2টা কলাম হবে, তারপর হলো পার্সেন্টেজ অফ সেলস, অর্থাৎ সেলসের শতকরা হার। প্রিভেনশন কস্ট, প্রথমে যেটা প্রিভেনশন কস্টের আওতায় কি কি থাকে সেটা আমরা বেসিক ক্লাসে আলোচনা করছি। সেজন্য আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে যে প্রিভেনশন কস্টে কি কি থাকে এগুলো জানতে হলে আমাদের বেসিক ক্লাসটা একটু দেখে নিবা। তো সেখান থেকে 2টা আইটেম এই প্রশ্নে আছে, একটা হলো ফিল্ড ট্রায়ালস, একটা কোয়ালিটি ট্রেনিং। এখন ফিল্ড ট্রায়ালস এবং কোয়ালিটি ট্রেনিংয়ের দেখো 2টা সালে 2020 সাল আছে, 2021 সালে। আমি যেহেতু 2020 সালেরটা তৈরি করতেছি সেজন্য আমি ফিল্ড ট্রায়াল 2020 সালের 4,50,000 এবং কোয়ালিটি ট্রেনিং 2020 সালের 1,20,000 নিলাম। 4,50,000 ফিল্ড ট্রায়ালস এবং 1,20,000 কোয়ালিটি ট্রেনিং, দুটোটা যোগ করলে 5,70,000। এটা হলো টোটাল প্রিভেনশন কস্ট। এখন এই টোটাল প্রিভেনশন কস্টের আমরা যদি পার্সেন্টেজ বের করতে চাই সেটা কিন্তু এই 5,70,000কে আমাদের যে প্রশ্নে 1,80,00,000 টাকা সেলস আছে 2021-এর 1,80,00,000 টাকা দিয়ে টোটাল প্রিভেনশন কস্টকে ভাগ করে 100 দিয়ে গুণ করব, অর্থাৎ 5,70,000 ভাগ 1,80,00,000 যেটা আসবে সেটাকে 100 দিয়ে গুণ করলে আমরা পার্সেন্টেজ পেয়ে যাব 3.17%, পার্সেন্টেজ অফ সেলস, অর্থাৎ বিক্রয়ের উপর শতকরা হার। এরপরে পার্সিয়াল কস্ট। পার্সিয়াল কস্টে কি কি তথ্যগুলো থাকে আমরা সবগুলোকে এক জায়গায় করে বেসিক ক্লাসে দেখাইছি। তোমরা বেসিক ক্লাসটা দেখে নিবা, তারপরে তুমি এই ক্যাটাগরিতে কোন কোন কোয়ালিটি কস্টগুলো আসবে বুঝতে পারবা। তো পার্সিয়াল কস্টে এই অঙ্ক মোতাবেক প্যাকেজিং ইন্সপেকশন, প্রসেস অ্যাকসেপ্টেন্স, প্রোডাক্ট ইন্সপেকশন, এই যে এই তিনটাই আসবে। এখন আমাদের এই তিনটা প্যাকেজিং, প্রসেস, প্রোডাক্ট, এই তিনটা কিন্তু 20 সালের তথ্যগুলো আমরা নিব। যেমন প্যাকেজিং ইন্সপেকশন 20 সালে আছে কত, 1,80,000, প্রসেস অ্যাকসেপ্টেন্স 1,20,000, প্রোডাক্ট ইন্সপেকশন 1,50,000, এগুলো আমরা 20 সালেরগুলো বসায় দিয়ে যোগ করে দিব। ঠিক আছে, 20 সালে আমাদের প্রসেস অ্যাকসেপ্টেন্স যেহেতু আমাদের নাই, আমরা প্রসেস অ্যাকসেপ্টেন্সের এখানে 20 সালের টাকা খালি, সেজন্য 20 সালের এখানে আমি 0 বসাই দিচ্ছি। বসিয়ে দুটোটা যোগ করব, 1,80,000 এবং 1,50,000, 3,30,000। এখন এটার পার্সেন্টেজ অফ সেলস বের করতে হলে এই 3,30,000 যেটা টোটাল অ্যাপারসেল কস্ট, এটাকে আমরা টোটাল আমাদের যে সেলস আছে প্রশ্নে দেখো এই যে 1,80,00,000 যে সেলস আছে এই সেলস দিয়ে ভাগ করব। তাহলে 3,30,000-কে 1,80,00,000 দিয়ে ভাগ করে যেটা আসবে সেটাকে 100 দিয়ে গুণ করলে তুমি পার্সেন্টেজ অফ সেলস পেয়ে যাবে 1.83%। অ্যাপারসেল কস্টের শতকরা হার 1.83%। এরপরে ইন্টারনাল ফেইলার কস্ট। আমরা যদি ইন্টারনাল ফেইলার কস্ট বের করি, ইন্টারনাল ফেইলার কস্টে কোয়ালিটি কস্টের কোনগুলো অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ এই ক্যাটাগরিতে ইন্টারনাল ফেইলার কস্টের ক্যাটাগরিতে কোনগুলো অন্তর্ভুক্ত হয় সেগুলোর একটা বেসিক ক্লাস অবশ্যই আছে। একটা বেসিক ক্লাসে আমরা সবগুলো নিয়ে আসছিলাম, তোমরা সেটা দেখে নিবা। তো এই অঙ্ক মোতাবেক এখানে রিইনস্পেকশন এবং রিটেস্টিং, রিইনস্পেকশন 3 লাখ এবং রিটেস্টিং 4,35,000। দেখো রিইনস্পেকশন এবং রিটেস্টিং, এই দেখো রিইনস্পেকশন 3 লাখ। 20 সালে যেহেতু আমরা রিপোর্ট তৈরি করতেছি 20 সালেরটাই নিব, আমরা যখন 21 সালের করব তখন 21 সালেরগুলো বসাবো। রিটেস্টিংয়ের ক্ষেত্রে কত আছে, 4,35,000। তাহলে 3 লাখ এবং 4,35,000 যোগ করলে 7,35,000 হবে টোটাল ইন্টারনাল ফেইলার কস্ট। এটার পার্সেন্টেজ অফ সেলস বের করতে হলে 7,35,000-কে আমাদের যে প্রশ্নের সেলস দেওয়া আছে 1,80,00,000 সেটা দিয়ে ভাগ করব। ভাগ করে যে মানটা আসবে সেটাকে 100 দিয়ে গুণ করলে 4.08% পাবো। এরপর এক্সটার্নাল ফেইলার কস্ট। এক্সটার্নাল ফেইলার কস্ট বলতে আমরা কি বুঝি, এক্সটার্নাল ফেইলার কস্টে বাহ্যিক ব্যর্থতার খরচকে বোঝায়। তবে এইখানে কি কি কোয়ালিটি কস্টগুলো অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ এই ক্যাটাগরিতে কি কি কোয়ালিটি কস্ট অন্তর্ভুক্ত হয় সেটার বেসিক ক্লাস আমরা নিয়ে আসছি। তোমাদের আবার বলে রাখি, এই যে 4টা ক্যাটাগরি তুমি দেখতে পাচ্ছ, প্রিভেনশন কস্ট, অ্যাপারসেল কস্ট,
ইন্টারনাল ফেইলার কস্ট এবং এক্সটার্নাল ফেইলার কস্ট। এই 4টা ক্যাটাগরিতে কোন কোন কস্টগুলো অন্তর্ভুক্ত হয় সেগুলোর যে একটা ক্লাস আছে আমার, সেটা মনোযোগ দিয়ে খেয়াল করলে তোমরা এই এক্সটার্নাল ফেইলার কস্টে কি আছে সেটা পেয়ে যাবা। তো এক্সটার্নাল ফেইলার কস্টে এই অঙ্ক মোতাবেক রিকলস এবং লস্ট অফ সেলস, কমপ্লেন অ্যাডজাস্টমেন্ট, এগুলো কিন্তু আমাদের 20 সালেরগুলো নিয়ে আসবো। ঠিক আছে, রিকল 20 সালেরটা নিয়ে আসবো 6 লাখ, লস্ট সেলস এস্টিমেটেড যেটা, এবং কমপ্লেন অ্যাডজাস্টমেন্ট 20 সালেরটা। এই 3টা 20 সালেরগুলো নিয়ে আসে আমরা যোগ করে 19,65,000 পাবো। এটার পার্সেন্টেজ অফ সেলস বের করতে হলে আমাদের প্রশ্নের ভিতরে যে সেলস দেওয়া আছে 1,80,00,000, সেটা দিয়ে ভাগ করলে 19,65,000 ভাগ 1,80,00,000 গুণ 100 পার্সেন্টেজ পেয়ে যাবা 10.92%। এটা গেল আমাদের 2020 সালের। এবার 2020 সালের সবগুলো টোটাল যোগ করে দেখো 36 লাখ হয়ে যাবে। অর্থাৎ আমাদের প্রশ্নের মধ্যে এই যে 36 লাখ তুমি দেখতে পাচ্ছ, এটার সাথে কিন্তু কি এই যে আমাদের টোটাল যে ক্যাটাগরির কস্টগুলো আছে, প্রিভেনশন কস্টের টোটাল, পার্সিয়াল কস্টের টোটাল, ইন্টারনাল ফেইলার কস্টের টোটাল এবং এক্সটার্নাল ফেইলার কস্টের টোটাল যোগ করলে মিলে যাবে প্রশ্নে যে যোগফল আছে তার সাথে। পার্সেন্টেজগুলো যোগ করে দেখাইতে পারো 3.17 প্লাস 1.83 প্লাস 4.08 প্লাস 10.92%, টোটাল 20%। এখন আমরা পরবর্তী পেজে যাব। 2021 সালের আমরা কোয়ালিটি কস্ট রিপোর্ট করব। পরবর্তী পেজে আসলাম, আরেকটা কোয়ালিটি কস্ট রিপোর্ট তৈরি করব। এখানে সাইফ কোম্পানি কোয়ালিটি কস্ট রিপোর্ট ফর দ্য ইয়ার এন্ডেড December 31, 2021। অ্যাকাউন্টস টাইটেল 2টা কলাম কোয়ালিটি কস্টের এবং আরেকটা হলো পার্সেন্টেজ অফ সেলসের। ঠিক 20 সালে যা করছো একই নিয়মে করে আসবা। 20 সালে যেমন প্রিভেনশন কস্টে ফেইলার, ফিল্ড ট্রায়ালস এবং কোয়ালিটি ট্রেনিং করছো, তো এই যে 20 সালের তুমি ফিল্ড ট্রায়ালস, কোয়ালিটি ট্রেনিং যেটা নাম একই বসাবা, বাট টাকা বসানোর সময় এই যে 21 সালের তথ্য যেগুলো দেখতেছো সেগুলো বসাইতে হবে। অর্থাৎ আমরা যখন 21 সালের কোয়ালিটি কস্ট রিপোর্ট করব, আমরা টাকাগুলো 21 সাল থেকে নিব, বাকি সব 20 সালের মতো। ঠিক আছে, ঠিক এই যে টোটাল প্রিভেনশন কস্ট আসবে, এই 12 লাখ টাকা যেটা আসছে সেটাকে প্রশ্নে যে 1,80,00,000 টাকা বিক্রয় আছে সেটা দিয়ে ভাগ করবা, ভাগ করে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ অফ সেল 6.67%। অ্যাপার্সেল কস্টের আমরা ওই যে 3টা যেগুলো 20 সালে ছিল সেগুলোই নিয়ে আসবো এবং আমাদের যে মানগুলো সেগুলো প্রশ্নে 21 সাল থেকে বসাবো। অর্থাৎ এই যে 21 সাল থেকে মানগুলো বসাবো, নাম একই থাকবে, জাস্ট টাকাটা 21 সাল থেকে নেব। নিয়ে 3,60,000 টোটাল অ্যাপার্সেল কস্ট, এটাকে 1,80,00,000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 2.00%। ইন্টারনাল ফেইলার কস্ট যে 2টা সেগুলো 21 সাল থেকে নিলে 1,50,000 আর 1,05,000 2,55,000। এটাকে আবার 1,80,00,000 সেলস দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করো, পার্সেন্টেজ অফ সেলস পেয়ে যাবা 1.42%। এক্সটার্নাল ফেইলার কস্ট তিনটা 21 সাল থেকেই নিব, 11,85,000 পাবো। এই 11,85,000কে 1,80,00,000 সেলস দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 6.58% পাবো। এবং টোটাল তুমি যদি কোয়ালিটি কস্ট দেখো, এই যে 30 লক্ষ টাকা, সবগুলো টোটাল যোগ করলে 30 লক্ষ টাকা প্রশ্নে যে 21 সালে 30 লাখ আছে সেটার সাথে মিলে যাবে। তাহলে আমরা 1 নাম্বারটা এখানে শেষ করলাম, যে কোয়ালিটি কস্ট রিপোর্ট তৈরি করতে বলছে 2টা ইয়ারের করলাম। এখন আমরা পরবর্তী পেজে যাব, তবে তার আগে প্রশ্নে কি বলছে একটু দেখি। প্রশ্নে দেখো বি নাম্বারে বলছে, হাউ মাস ওয়ার দ্য এডিশনাল রিসোর্স ইনভেস্টেড ইন প্রিভেনশন অ্যান্ড অ্যাপার্সিয়াল অ্যাক্টিভিটিস ফ্রম ওয়ান টু নেক্সট। অর্থাৎ এক থেকে পরবর্তী প্রতিরোধ এবং মূল্যায়ন কার্যক্রমে কত অতিরিক্ত সম্পদ বিনিয়োগ করা হয়েছিল, এই বিনিয়োগ কি রিটার্ন জেনারেট করেছে? একটা কমেন্টও দিতে হবে এখানে। তো আমরা সেটার জন্য হাউ মাস ওয়ার এডিশনাল রিসোর্সেস ইনভেস্টেড ইন প্রিভেনশন অ্যান্ড অ্যাপার্সিয়াল অ্যাক্টিভিটিস ফ্রম ওয়ান টু নেক্সট, এক থেকে পরবর্তী প্রতিরোধ এবং মূল্যায়ন কার্যক্রমে কত অতিরিক্ত সম্পদ বিনিয়োগ করা হয়েছিল সেটা আমরা বের করব। পরবর্তী পেজে যাব, পরবর্তী পেজে আসলাম। পরবর্তী পেজে রিকোয়ারমেন্ট বি এডিশনাল ইনভেস্টমেন্ট বের করব। আমাদের এডিশনাল ইনভেস্টমেন্ট বলতে আমরা কি বুঝি? ইনক্রিজ ইন কন্ট্রোল কস্ট। এডিশনাল ইনভেস্টমেন্ট বলতে আমরা ইনক্রিজ ইন কন্ট্রোল কস্টকে বুঝি। তো কন্ট্রোল কস্ট ইনক্রিজ বলতে আবার কি বুঝি আমরা খেয়াল করো। আমাদের কন্ট্রোল কস্ট বলতে প্রশ্নের ভিতরে
যে দুইটা কস্ট দেওয়া আছে, যেমন প্রিভেনশন কস্ট এবং অ্যাপার্সেল কস্ট, এই দুইটা কস্টকে কন্ট্রোল কস্ট বলে। এই দুইটা কস্টের 20 সালের 5,70,000 প্রিভেনশন কস্টের টোটাল এবং অ্যাপার্সেল কস্টের টোটাল 5,30,000। কিন্তু আমরা যদি 21 সালে যাই, 21 সালে দেখো প্রিভেনশন কস্ট 12 লাখ আর একটা হলো 3,60,000। তার মানে 21 সালে আমাদের বেশি, 21 সালে আমাদের কি পরিমাণ বেশি 20 সাল থেকে। আমি আবার যদি তোমাদের 20 সালেরটা দেখাই, 20 সালের টোটাল প্রিভেনশন কস্ট কত? 5,70,000। টোটাল অ্যাপার্সেল কস্ট কত? 3,30,000। কিন্তু 21 সালে দেখো 12 লাখ এবং 3,60,000। তো যেহেতু আমাদের 21 সালে বেশি, তার মানে কন্ট্রোল কস্ট ইনক্রিজ হয়েছে 20 সাল থেকে 21 সাল বেড়ে যাওয়াতে, অর্থাৎ বিগত বছর থেকে পরবর্তী বছর বেশি হওয়াতে ইনক্রিজ। যদি কোনো কারণে এটা বিগত বছর চাইতে পরবর্তী বছর কম হইতো তাইলে কিন্তু ডিক্রিজ হইতো। তো কন্ট্রোল কস্ট ইনক্রিজ সেজন্য আমাদের 21 সালে 12 লাখ যোগফল ছিল প্রিভেনশন কস্টের, অ্যাপার্সিয়াল কস্টে 3,60,000। সেই দুটোটা যোগ করলাম, প্রিভেনশন কস্ট 12 লাখ এবং অ্যাপার্সিয়াল কস্ট 3,60,000, মোট 15,60,000। সেখান থেকে বিগত বছর অর্থাৎ 20 সাল এটা মাইনাস করব। 5,70,000 প্রিভেনশন কস্ট এবং অ্যাপার্সেল কস্ট 3,30,000। এগুলো কিন্তু আমাদের এই 20 সালে আছে। দেখো এই যে 5,70,000, 3,30,000 এগুলো 20 সাল থেকে নিছি, আর 12 লাখ এবং 3,60,000 সেগুলো 21 সাল থেকে নিছি। এই 12 লাখ 3,60,000 21 সাল থেকে নিছি। তাহলে আমরা 15,60,000 এবং 9 লাখ, 15,60,000 থেকে 9 লাখ মাইনাস করলে 6,70,000, এটা হবে কন্ট্রোল কস্ট ইনক্রিজড, অর্থাৎ এডিশনাল ইনভেস্টমেন্ট। এখন এই এডিশনাল ইনভেস্টমেন্ট 6,60,000 টাকা করে কত টাকা বেনিফিট হয়েছে সেটা আমরা বের করব ফেইলার কস্ট থেকে। তো ফেইলার কস্ট রিডাকশন হয়েছে, বা ফেইলার কস্টগুলো ব্যর্থতার যে খরচ সেগুলো কিন্তু কমছে। কীভাবে বুঝবো কমছে? আমরা যদি দেখি যে 20 সালে তুমি দেখো, 20 সালে অর্থাৎ বিগত বছরে ফেইলার কস্ট যেগুলো, অর্থাৎ ইন্টারনাল ফেইলার কস্ট 7,35,000, এক্সটার্নাল ফেইলার কস্ট 19,65,000। এটা হলো বিগত বছরের লিস্ট, অর্থাৎ 20 সালের। এখন আমরা 21 সালেরটা দেখি। তুমি যদি 21 সালে দেখো যে ইন্টারনাল ফেইলার কস্ট 2,55,000 এবং এক্সটার্নাল ফেইলার কস্ট 11,85,000। তার মানে অবশ্যই 20 সালে ছিল বেশি 7,35,000, 19,65,000, আর 21 সালে 2,55,000, 11,85,000। তো 21 সালে যেহেতু কমছে সেজন্য রিডাকশন হয়েছে, সেজন্য আমরা এখানে ফেইলার কস্ট রিডাকশন লিখছি। 7,35,000 প্লাস 19,65,000 এটা হলো 20 সালের, এই দুইটা 20 সাল থেকে নিয়েছি। এই যে 7,35,000, 19,65,000, সেখান থেকে আমরা মাইনাস করব যতটুকু 21 সালে কমছে। মানে 21 সালে তাহলে আমাদের কত হয়েছিল? আমরা যদি 21 সালে দেখি 2,55,000 ইন্টারনাল ফেইলার এবং এক্সটার্নাল ফেইলার 11,85,000। এই 2,55,000 11,85,000 যোগ করলে 14,40,000। তাহলে এদের যে পার্থক্য, 20 সালে ছিল 27 লাখ ফেইলার কস্ট এবং 21 সালের ফেইলার কস্ট 14,40,000। তার মানে 12,60,000 টাকা কি হয়েছে? হ্রাস পাইছে। সুতরাং আমরা এখন লিখতে পারি এ টাকা 12,60,000 বেনিফিট ফর এ টাকা 6,60,000 ইনভেস্টমেন্ট ইজ সার্টেনলি সাউন্ড, অর্থাৎ 12,60,000 টাকা বেনিফিট 6,60,000 টাকা বিনিয়োগে অবশ্যই একটা ভালো দিক। আর এটা বেনিফিট কীভাবে হলো? যে রিডাকশন কস্ট যদি কমে যায় এটা অবশ্যই একটা বেনিফিট। এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।